অন্ধকার গ্রাসের ইতিকথা। রাত গভীর হলে, যখন পশ্চিমের তালদিঘির শ্মশানের চিলের ডাকও থেমে যায় আর কেবল ঝিঝি পোকার একঘেয়ে শব্দ নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করে তোলে, তখনই আমাদের গ্রামের পুরনো বটগাছটার দিকে তাকালে কেমন একটা ছমছমে অনুভূতি হতো। গ্রামের নাম জয়ন্তীপুর, যদিও এখানকার মানুষের জীবনে জয় বলতে বিশেষ কিছু ছিল না। দারিদ্র আর কুসংস্কারের এক অদ্ভুত মিশেলে গ্রামটা যেন শতাব্দীর পর শতাব্দী ধরে পিছিয়েই যাচ্ছিল। আমি অর্জুন, গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক। গ্রামের প্রায় সবার সাথেই আমার পরিচয়, কিন্তু আজ আমি যে ঘটনার কথা বলবো তা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না। সালটা ছিল 2005, বর্ষার মাঝামাঝি সময়। একটানা বৃষ্টির কারণে চারদিক থই থই করছে। সেদিন ছিল মঙ্গলবার, হাটবার। গ্রামের অনেকেই হাটে গিয়েছিল, আমিও গিয়েছিলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। গ্রামের কাঁচা রাস্তা কাদায় ডুবেছিল, তাই টর্চ জেলে সাবধানে হাঁটছিলাম। হঠাৎ করেই তালদিঘির মোড়ের কাছে এসে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম, ঠিক যেন কেউ কাঁপা কাঁপা গলায় বিলাপ করছে। থমকে দাঁড়ালাম। প্রথমে ভেবেছিলাম হাওয়ার শব্দ, কিন্তু কান পাততেই বুঝলাম না, এটা মানুষেরই কান্না। মনের মধ্যে একটা চাপা ভয় জাগলো। এত রাতে এই নির্জন জায়গায় কে কাঁদছে? শ্মশানটা কাছেই, তাই হয়তো কেউ প্রিয়জন হারানোর শোকে কাঁদছে, এমনটাই ভেবেছিলাম। টর্চের আলো ফেলে এগিয়ে গেলাম। তালদিঘির পাড়ে একটা পুরনো কদম গাছ আছে, তার নিচেই একটা ছায়া মূর্তি দেখলাম। কাছে যেতেই দেখলাম একজন বৃদ্ধা, পরনে ছেঁড়া সাদা শাড়ি, মাটিতে বসে হাউ হাউ করে কাঁদছেন। মুখটা ঢাকা, কেবল কাঁধ দুটো কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কে কাঁদছেন মা, কি হয়েছে? বৃদ্ধা মুখ তুলে তাকালেন। তার চোখ দুটো দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। চোখ দুটো কোটরাগত, গভীর কালো, যেন শত বছরের অন্ধকার সেখানে জমাট বেঁধে আছে। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল তার মুখের ভঙ্গি। মুখে কোনো অভিব্যক্তি ছিল না, যেন একটা পাথরের মূর্তি। কেবল চোখ দুটো দিয়ে এক বীভৎস শূন্যতা আমাকে বিদ্ধ করছিল। তিনি কোনো কথা বললেন না, কেবল আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি আবার জিজ্ঞেস করলাম, মা, আপনার কি হয়েছে, কোথায় যাবেন? এইবার তিনি ভাঙা গলায় বললেন, আমার ছেলে অর্জুন, আমার অর্জুনকে খুঁজে পাচ্ছি না। আমি চমকে উঠলাম। আমার নাম অর্জুন, কিন্তু আমি তো এখানেই আছি। বৃদ্ধা কি আমাকে চিনতে পারছেন না, নাকি তিনি অন্য কোনো অর্জুনের কথা বলছেন? পরক্ষণেই আমার মনে একটা চিন্তা খেলে গেল, হয়তো এই বৃদ্ধা ভুল করে আমাকে তার ছেলে ভেবেছেন। গ্রামের অনেক বৃদ্ধারই শেষ বয়সে স্মৃতিভ্রম হয়, তাই ভাবলাম তাকে বাড়িতে পৌঁছে দেওয়া উচিত। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি মা, বললাম আমি। বৃদ্ধা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি এতটাই দুর্বল ছিলেন যে আমার কাঁধে ভর দিয়ে উঠলেন। তার শরীরের ওজন ছিল অস্বাভাবিক রকম হালকা, যেন একটা শুকনো কাঠির মতো। আমরা হাঁকতে শুরু করলাম। বৃদ্ধা কোনো কথা বলছিলেন না, কেবল মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস ফেলছিলেন। তার নিঃশ্বাস এতটাই ঠান্ডা ছিল যে আমার গা শিউরে উঠছিল। আমরা গ্রামের রাস্তা ধরে হাঁটছিলাম। আমার বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমার স্ত্রী আরতি বারান্দায় দাঁড়িয়েছিল। সে আমাকে দেখে হাসল, কিন্তু বৃদ্ধার দিকে পাকিয়েই তার হাসি মিলিয়ে গেল। তার মুখটা ফপ্যাকাশে হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো আরতি, কিছু দেখেছিস? আরতি ভয়ে ভয়ে বলল, বাবা, কে উনি, ওনার মুখটা কেমন যেন। আরতি কথাটা শেষ করতে পারল না, তার শরীর কাঁপছিল। আমি আরতিকে আশ্বস্ত করলাম, ও কিছু না, একজন বৃদ্ধা, তার বাড়ি কোথায় সেটাই খুঁজে পাচ্ছি। বৃদ্ধা আর আমার স্ত্রীর কথোপকথন শুনছিলেন কিনা জানি না। তিনি কেবল পাথরের মূর্তির মতো চুপচাপ আমার কাঁধে ভর দিয়ে হাঁটছিলেন। আমরা গ্রামের প্রায় শেষ প্রান্তে চলে এসেছিলাম। যেখানে আমাদের গ্রাম শেষ হয় সেখানেই একটা পুরনো বটগাছ আছে, তার পাশেই একটা জরাজীর্ণ বাড়ি। গ্রামের লোক বলতো বাড়িটা নাকি ভুতুড়ে, অনেক বছর ধরে ওখানে কেউ থাকে না। বৃদ্ধা হঠাৎ করেই সেই বাড়ির দিকে ইশারা করে বললেন, ওখানে।
আমি অবাক হলাম, এটা আপনার বাড়ি? বৃদ্ধা ঘাড় নাড়লেন। আমি সাবধানে বাড়ির গেট খুললাম। জং ধরা লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। ভেতরে প্রবেশ করতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। চারপাশে আগাছার জঙ্গল, বাড়ির দেওয়াল শ্যাওলায় ঢাকা। মনে হলো 100 বছর ধরে এই বাড়িতে কেউ ঢোকেনি। আমি বৃদ্ধাকে ভেতরে নিয়ে গেলাম। তিনি আমাকে ড্রয়িং রুমে বসতে বললেন। ড্রয়িং রুমের ভেতরটা অন্ধকার। আমি টর্চের আলো জ্বেলে দেখলাম। ধুলো আর মাকড়সার জালে ভর্তি। দেওয়াল জুড়ে পুরনো ফ্যামিলি ফটোগ্রাফ ঝুলছে, সব ছবি মলিন। আমি ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে দেখলাম এক তরুণ হাস্যোজ্জ্বল মুখ, তার পাশে একজন বৃদ্ধা। তার চেহারাটা এই বৃদ্ধার চেহারার সাথে হুবহু মিলে যাচ্ছে। আমি ছবিটা হাতে নিয়ে বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, ইনি কি আপনার ছেলে? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ফিসফিস করে বললেন, হ্যাঁ, আমার অর্জুন। সে চলে গেছে, আর ফিরে আসেনি। আমি স্তম্ভিত হয়ে গেলাম। এই তরুণটি তো আমার মতোই দেখতে। আমি ছবিটা রেখে বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, আপনার ছেলে কোথায় গেছে? বৃদ্ধা এবার মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখ দুটো যেন আরো গভীরে তলিয়ে গেছে। তিনি বললেন, সে আমাকে ছেড়ে চলে গেছে। আজ অনেক বছর হয়ে গেল। আমি তার জন্য অপেক্ষা করছি। আমার গা কাটা দিল। এই বৃদ্ধার কথাগুলো কেমন যেন রহস্যময় লাগছিল। আমি আর সময় নষ্ট করতে চাইছিলাম না। বললাম, মা, আমি আপনার ছেলের খোঁজ করার চেষ্টা করব। আপনি আপাতত এখানে থাকুন। বৃদ্ধা কোনো উত্তর দিলেন না, কেবল শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর দেরি না করে দ্রুত বেরিয়ে এলাম। বাইরে তখন ঝড়ো বাতাস বইছে, বৃষ্টি আবার শুরু হয়েছে। আমি দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরছিলাম। আমার মনটা অজানা আশঙ্কায় ভরে উঠেছিল। আমি যখন বাড়ি ফিরলাম তখন আরতি তখনও বারান্দায় দাঁড়িয়ে কাঁপছিল। সে আমাকে দেখে জড়িয়ে ধরল। বাবা, তুমি জানো না কি দেখেছ? ওই বৃদ্ধা। আমি আরতিকে থামিয়ে দিলাম। পরে কথা বলছি, এখন ভেতরে চল। ভেতরে এসে আমি আরতিকে সব ঘটনা খুলে বললাম। আরতি ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বলল, অর্জুন, গ্রামের লোকেরা ওই বাড়ির ব্যাপারে অনেক কথা বলে। বলে ওখানে নাকি খারাপ আত্মা থাকে। কেউ নাকি সাহস করে না ওই বাড়ির পাশ দিয়ে যেতে। তুমি কেন গেলে? আমি আরতিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নিজেও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরের দিন সকালে আমি গ্রামের প্রধানের সাথে দেখা করলাম। তাকে সব ঘটনা খুলে বললাম। প্রধান প্রথমে আমার কথা বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু যখন আমি বৃদ্ধার বর্ণনা দিলাম তখন তার মুখেও ভয়ের ছাপ পড়ল। প্রধান বললেন, অর্জুন, তুমি কি বলছো? ওই বাড়িতে তো গত 50 বছর ধরে কেউ থাকে না। ওই বাড়ির মালিক ছিল এক বৃদ্ধা। তার একমাত্র ছেলে অর্জুন নিখোঁজ হয়ে গিয়েছিল প্রায় 50 বছর আগে। সেই শোকে তিনি নাকি মারা গিয়েছিলেন। আমার মাথা ঘুরে গেল। 50 বছর? তার মানে আমি যাকে দেখেছি সে কি তাহলে আত্মা? প্রধান আরও বললেন, ওই বৃদ্ধার নাম ছিল জয়ন্তী। গ্রামের নামের সাথে তার নামটা অদ্ভুতভাবে মিলে যায়। তার ছেলেকে খুঁজে না পেয়ে তিনি এতটাই বিমর্ষ হয়ে গিয়েছিলেন যে শেষ পর্যন্ত নাকি তিনি পাগল হয়ে যান। পরে তার মৃতদেহ ওই বাড়ির কুয়োর ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। গ্রামের লোক বিশ্বাস করত তিনি আত্মহত্যা করেছিলেন। তখন থেকেই ওই বাড়িটা পরিত্যক্ত। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি যাকে দেখাছিলাম সে 50 বছর আগে মারা যাওয়া এক বৃদ্ধা। তার ছেলে অর্জুনের নিখোঁজ হওয়ার পর তিনি আমার নাম ধরে ডাকছিলেন। আমার মনে পড়ল তিনি ছবিটা দেখিয়ে বলেছিলেন, আমার ছেলে অর্জুন, আমার অর্জুনকে খুঁজে পাচ্ছি না। সেই মুহূর্তে তিনি আমাকে তার ছেলে ভেবেছিলেন, কিন্তু শেষ পাতায় লেখা ছিল সে ঠিক আমার অর্জুনের মতোই দেখতে, তার নামও অর্জুন, আমি তাকে নিয়ে যাব। তার মানে তিনি জানতেন যে আমি তার ছেলে নয়, কিন্তু আমার চেহারার সাথে তার ছেলের চেহারার মিল থাকায় তিনি আমাকে নিজের ছেলের বিকল্প হিসাবে দেখতে শুরু করেছিলেন। ডায়েরিটা হাত থেকে পড়ে গেল। আমি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি বুঝলাম আমি একটা বহভাবা জালে আটকা পড়েছি। সেই বৃদ্ধা জয়ন্তী আমাকে তার ছেলের পরিবর্তে ব্যবহার করতে চাইছে। আমি দ্রুত বাড়ি ফিরে এসে আরতিকে সব খুলে বললাম। আরতিও ভয়ে দিশেহারা হয়ে গেল।
আমরা সিদ্ধান্ত নিলাম আমরা গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখলাম আরতি নেই, সে নিখোঁজ। আমি পাগলের মতো তাকে খুঁজতে লাগলাম। গ্রামের সবার কাছে গেলাম, কিন্তু কেউ আরতির কোনো খবর দিতে পারল না। আমার মনে একটা ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধল। আমি আবার সেই পরিত্যক্ত বাড়ির দিকে ছুটে গেলাম। বাড়ির গেট খোলা ছিল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস আমার গা ছুঁয়ে গেল। আমি দ্রুত ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম। ড্রয়িং রুমের মেঝেতে এবার কিছু একটা পড়েছিল। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, দেখলাম আরতির চুলের কাঁটা পড়ে আছে। আমার বুকের ভেতরটা ধড়থল করে উঠল। আমি দেওয়ালের দিকে তাকালাম। এবার দেওয়ালের সব ছবি ফিরে এসেছে, আর মাঝখানের ছবিতে আমি, আরতি আর জয়ন্তী তিনজন পাশাপাশি দাঁড়িয়ে আছি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম আরতিকে সেই বৃদ্ধা নিয়ে গেছে। ছবির দিকে তাকিয়ে আমি দেখলাম আমার চোখে সেই বীভৎস শূন্যতা। আমি বুঝলাম আমি নিজেই সেই অভিশপ্ত চক্রের অংশ হয়ে গেছি। আজ পর্যন্ত আমি আরতিকে খুঁজে পাইনি, আর সেই পরিত্যক্ত বাড়িতেও আর যাওয়ার সাহস পাইনি। রাতের বেলায় আজও আমি যখন তালদিঘির শ্মশানের চিলের ডাক শুনি, তখন আমার মনে হয় জয়ন্তী এখনো আমার দিকে তাকিয়ে আছে আর ফিসফিস করে বলছে, আমার অর্জুন, আমি তোমাকে কখনোই ছাড়ব না। আর আমি জানি সে আমাকে ছেড়ে দেবে না, কারণ আমি তার অর্জুন হয়ে গেছি।